স্বাধীনতার সূর্য সন্তানদের স্মরণে সাভারের পথে তারেক রহমান, মহাসড়কে জনতার ঢল। রেওয়াজ অনুযায়ী সূর্যাস্তের আগেই বিএনপির শ্রদ্ধা। ১৯ বছর পর বাবার সমাধিতে তারেক রহমানের অশ্রুসিক্ত শ্রদ্ধা। তার নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের। দীপু হত্যায় ৩০ ডিসেম্বর গণতান্ত্রিক মুক্তি জোটের লং মার্চ। স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামায়াতকে থামানো যাবে না বললেন পরোয়ার। এবং দেশ জুড়ে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন, বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। ঘন কুয়াশায় চাঁদপুরে ২ লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। ৭১ শহীদ সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধের পথে রয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিরাপত্তার দায়িত্বে কাজ করছেন। দুপুর থেকেই দলের চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সিএসএফ স্মৃতিসৌধের নিরাপত্তার বিষয় দেখভাল করছে। এদিকে তারেক রহমানের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। রেওয়াজ অনুযায়ী সূর্যাস্তের আগেই শ্রদ্ধা নিবেদন করেন তারা। এর আগে ১৯ বছর পর বাবার সমাধিতে যান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাদ জুমা গুলশানের বাসা থেকে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ সময় পথে পথে নেতাকর্মীদের ঢল নামে। এর আগে শেরেবাংলা নগর এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। সমাধিতে পৌঁছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে দোয়া ও ফাতেহা পাঠ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। হুমায়ুন কবিরের প্রতিবেদন। ২০০৬ সাল থেকে ২০২৫ কেটে গেছে ১৯ বছর। ইচ্ছে থাকার পরও বাবার কবরে আসতে পারেননি তারেক রহমান। তাই দেশে ফেরার পরের দিনে বাবার সমাধির উদ্দেশ্যে রওনা। তার আগমন ঘিরে জিয়া উদ্যান এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দলের সিনিয়র নেতাদের নিয়ে পিতা সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে বাবার কবরের পাশে কিছুক্ষণ অশ্রুসিক্ত নয়নে দাঁড়িয়ে থাকেন তিনি। তারেক রহমানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মীরা ভিড় করেন জিয়া উদ্যান এলাকায়। এ সময় তারা তার স্বদেশ প্রত্যাবর্তনে শুকরিয়া জানান। প্রত্যাশা করেন তারেক রহমানের পরিকল্পনায় এগিয়ে যাবে বাংলাদেশ। তারেক রহমান সাহেবের যে আহ্বান, সকলে মিলেমিশে একটি সুন্দর ভবিষ্যৎ আধুনিক বাংলাদেশ গড়ে তোলা আমাদের লক্ষ্য। আমরা জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানাই। পরিবারের জন্যই আমরা দোয়া করব যাতে তারা সবাই সুস্থ থেকে বাংলাদেশের মানুষের খেদমত করতে পারে। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 18 বছর পরে এসে পিতার কবর জিয়ারত করবেন, এটা তার একটা আবেগের জায়গা। এবং তার এই জিয়ারতে আজকে আমরা যে তাকে সাথে নিয়ে অংশগ্রহণ করতে পারছি, এটা আমাদের জন্য ভীষণ একটা বড় পাওয়া। ওনার যে নতুন পরিকল্পনা, আই হ্যাভ এ প্ল্যান, বাংলাদেশের মানুষের জন্য, পুরো দেশের জন্য, সেটা বাস্তবায়ন করার জন্যই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে বলে আশা জানান তিনি। তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। আমরা সবাই বাংলাদেশে, শুধু তার দল নয়, গোটা বাংলাদেশের গণতান্ত্রিকমী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। তারেক রহমানের সংবর্ধনাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন সংবর্ধনা আগে কেউ পাননি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই পাওয়া সম্ভব হয়েছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।
দর্শক, শুরুতে যেমনটা জানাছিলাম, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ সাভারের পথে রয়েছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী তানজিদ ভুঁইয়া, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। তানজিদ, জাতীয় স্মৃতিসৌধ এলাকা নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক বিষয়ে আমাদের জানান। জি, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে সাভারের স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে কথাটি ছিল, সেটি কিন্তু বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা 5টা 6 মিনিটে, সন্ধ্যা 5টা 6 মিনিটে, কারণ যেই একটি রেওয়াজ রয়েছে যে সূর্য উদয় এবং সূর্যাস্তের যে রেওয়াজ রয়েছে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য, এবং যেই 71-এর যারা বীর সন্তান রয়েছে এই সাভার জাতীয় স্মৃতিসৌধের যেই সৌধটি রয়েছে, সেখানে এই শ্রদ্ধা নিবেদনের যে রেওয়াজটি রয়েছে সূর্যোদয় এবং সূর্যাস্তের, সেই রেওয়াজের প্রেক্ষিতেই কিন্তু 5টা 6 মিনিটে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে সেখানে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং গয়েশ্বরচন্দ্র রায় সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ছিলেন। তো ওনাদের নেতৃত্বে কিন্তু 5টা 6 মিনিটে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা যেটি জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হেমায়েতপুর পার হয়েছে, যেটি আমরা জানতে পেরেছি, সাভারের হেমায়েতপুর পার হয়েছে। তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করতে পারি যে এই সাভারের যে স্মৃতিসৌধটি রয়েছে এখানে তিনি আসবেন, এবং যেহেতু শ্রদ্ধা নিবেদন করা শেষ, এখন তিনি এখানে এসে দোয়া করবেন, দোয়া মোনাজাত করবেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এখানে কিন্তু যারা যেই বিভিন্ন পর্যায়ে যারা নেতৃবৃন্দরা রয়েছে, হাজারো নেতৃবৃন্দরা কিন্তু দলের তৃণমূলের নেতৃবৃন্দরা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা কিন্তু এখানে ওনাকে স্বাগত জানানোর জন্য এবং এক পলক দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তীব্র শীতের মধ্যেও কিন্তু ওনারা এখানে দলের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছেন যে ওনাদের যিনি নেতা তারেক রহমান, ওনাকে এক পলক দেখার জন্য। আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়েছেন। রাজনৈতিক নানা প্রতিকূলতার মধ্যেও উনি কিন্তু এই দলের হাল ধরে কিন্তু এখন পর্যন্ত দলকে চাঙ্গা রাখছেন, এবং ওনাকে এক পলক দেখার জন্য এবং ওনার যে দিক নির্দেশনা এবং হাত নেড়ে শুভেচ্ছা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্যই কিন্তু এখানে দলের হাজারো হাজারো নেতাকর্মী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সারা দিন অপেক্ষা করছেন এই তীব্র শীতের মধ্যে, এবং আশপাশে যে নিরাপত্তা বলয় রয়েছে সেটিও কিন্তু ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা এখানে কিন্তু জোরদার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, বিজিবি, র্যাব থেকে শুরু করে ডিবির বিভিন্ন পর্যায়ের যারা নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে। নিরাপত্তা বলয়ে যারা রয়েছেন তাদের সবাই কিন্তু এখানে এই কার্যক্রমে নিরাপত্তা জোরদার করা হয়েছে ওনার আগমন উপলক্ষে। তো এই ছিল আমার কাছে এই সাভারের স্মৃতিসৌধ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে আমার কাছে সর্বশেষ। তানজিদ, আপনাকে ধন্যবাদ। দীপু হত্যার প্রতিবাদে আগামী 30শে ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা অভিমুখে লং মার্চ করবে গণতান্ত্রিক মুক্তি জোট। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ থেকে এই ঘোষণা দেয় জোটের অংশীজন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় অন্তর্বর্তী সরকারকে দিয়ে জোটের নেতারা বলেন, নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে। আগামী 30শে ডিসেম্বর এই দেশে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো ওই দীপু দাসের হত্যাকাণ্ডের বিচার, খুনিদেরকে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার জন্য দাবিতে ঢাকার পল্টন থেকে ওই ভালুকা অভিমুখে একটা রুট মার্চ সংগঠিত করবে। সেই রুট মার্চে আপনাদের সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।
বেকার ভাতার বদলে সবাইকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আর স্বাধীনতা বিরোধী রক কাটা ট্যাগ দিয়ে তাদেরকে থামানো যাবে না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। শহীদদের রক্ত, আমরা সবাই হাদি হব। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম এভাবেই সব অন্যায় অবিচার রুখে দেওয়ার স্লোগান দেন। বলেন, আগামীর বাংলাদেশে তরুণ প্রজন্মের সমর্থন নিয়েই সরকার ক্ষমতায় যেতে হবে। বাংলাদেশে যারাই ক্ষমতা যাবেন এই প্রজন্মের পালস কি বুঝে, ছাত্র সমাজের পালস কি বুঝে, ছাত্র সমাজের সমর্থন নিয়ে তারপরে আপনাদেরকে ক্ষমতায় যেতে হবে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে অংশ নিয়েছেন সারা দেশ থেকে আসা অন্তত 7,000 সদস্য। জামায়াতে ইসলামী শীর্ষ নেতা ছাড়াও উপস্থিত ছিলেন তুরস্ক, ফিলিস্তিন, মালয়েশিয়া, পাকিস্তান সহ বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা। এতে অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে ছাত্র শিবিরকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা সফল হবে না। তারা ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে, রক কাটা বলেছে, গুপ্ত বলেছে, কিন্তু প্রমাণ করেছে রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে। 4টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব মিথ্যাচার হচ্ছে, মিথ্যা, অসত্য, বিভ্রান্ত। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বেকার ভাতা নয়, দক্ষ মানুষ তৈরি করতে চায় জামায়াত। আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। প্রতিটি যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই, প্রত্যেকটি হাতে কাজ তুলে দিতে চাই। বেকার ভাতা নয়, বেকার ভাতার পরিবর্তে এরাই দেশে সকল ক্ষেত্রে বিপ্লব সাধন করবে। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়িতে শহীদ মুনতাসির আলিফের বাবা সৈয়দ গাজীউর রহমান। নিজের জীবন দিয়ে আমার সন্তান মোজারা আগ্রহ সন্তান জীবন দিয়ে তাদের সফলতা রক্ষা করে গেছে। সমাপনী অধিবেশনে গঠনতন্ত্র অনুযায়ী সারা দেশ থেকে আসা সদস্যদের ভোটের মাধ্যমে নুরুল ইসলাম সাদ্দামকে শিবিরের নতুন সভাপতি এবং সিবগাতুল্লাহ সিকবাকে সেক্রেটারি জেনারেল মনোনীত করা হয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। তারেক রহমানের ভোটার হতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রহমান এল মাসুদ। সকালে এ তথ্য নিশ্চিত করেন তিনি। বলেন, আইন অনুযায়ী নির্বাচন কমিশন যে কোনো সময় যে কাউকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। ইতিমধ্যে কমিশন সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করেছে। পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় ভোটার নিবন্ধনের পদ্ধতি চূড়ান্ত করার কথাও জানান তিনি। এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমান আগামী 27 ডিসেম্বর ভোটার হবেন। আর তফসিল ঘোষণার পর সাধারণ নিয়মে ভোটার হওয়ার বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের এখতিয়ারে থাকে। দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের দাপট। কুয়াশা আর ঠান্ডা বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে সারা দেশেই। তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে আরও জানাচ্ছেন সিফাত রহমান জেসি। হিমালয়ের কাছাকাছি অবস্থিত দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা। দিনভর ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো এলাকা। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের দুর্ভোগও বৃদ্ধি পেয়েছে। খুব ঠান্ডা, সকালবেলা আসতে দেরি হচ্ছে। তারপরে সকাল পথে কিছু পাওয়া যাচ্ছে না। শীতকাল, আমাদের কামাই একটু কম হচ্ছে। গরিব মানুষ, আমরা তো দিন না কর্ম করলে আমার ভাতে নাই। প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার কারণে আমরা গাড়ি ঘোড়া চালাইতে পারতেছি না। গেল কয়েকদিন ধরে লালমনিরহাটে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কনকনে শীতে কাঁপছে মানুষ। কুয়াশা আর ঠান্ডায় জবুথবু ছিন্নমূল মানুষেরা। তাদের মাঝে কম্বল বিতরণের কথা জানালেন জেলা প্রশাসক। আমরা এ পর্যন্ত ৯,৬০০ পিস কম্বল পেয়েছি। আমরা সকল উপজেলায় ভাগ করে দিয়েছি। ১৯০০, যেমন লালমনিরহাট সদরে ১৯০০, কালীগঞ্জে ২,০০০, এরকম জনসংখ্যার আমি প্রতীক। উত্তরের জেলা নীলফামারীতে হঠাৎ করে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন।
তীব্র শীত ও ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়েছে গাইবান্ধার জনপদ। হাড় কাঁপানো ঠান্ডায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কর্ম নেই, কিছু নেই, কোনোটাই করে পাই না, শীততে যাবার পাই না। সকালবেলা কাজ কাম করতে পারি না, ঠান্ডা হাত পাওয়া সিস্টেম আগে। কাজ কাম তো করা যায় না, বেলা দুপুর পর্যন্ত কুয়াশা বরাক পড়ে। মৌলভীবাজারে তাপমাত্রা 10.4 থেকে 13 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। কুয়াশায় ঢাকা পড়েছে কৃষিক্ষেত, রাস্তাঘাট ও গ্রামীণ জনপদ। প্রচুর ঠান্ডা আছে, শীত পড়ছে, এখন সকালবেলা কাস্টমার হয় না। এদিকে সিরাজগঞ্জে ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে সড়ক ও নৌ চলাচল। আবহাওয়াবিদ জানিয়েছেন, এই কুয়াশা আগামী 3 থেকে 4 দিন অব্যাহত থাকতে পারে। আজকে অনেকটাই কুয়াশা এবং সেই সাথে ঠান্ডা বাতাস। ঘন কুয়াশার কারণে রাস্তায় যাত্রী নাই, আমাদের সিএনজির কামাই কাজী কম, আমাদের এখন খুব কষ্ট আর কি। ঘন কুয়াশার কারণে আমাদের গাড়ি ব্যবসা নাই, গাড়ি আসতে চালানিছে, আর যাত্রীও নাই। শীতের কারণে কামাই কাজী করতে পারতেছি না, 4-5 দিনের কুয়াশা, ঘন কুয়াশা পড়ছে। শীত প্রকৃতিতে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি এর কঠিন বাস্তবতা স্পর্শ করে ছিন্নমূল ও দরিদ্র মানুষের জীবনকে। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। এদিকে ঘন কুয়াশায় চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী 2 লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে। পরে দুর্ঘটনা কবলিত লঞ্চের হতাহত যাত্রীদের সদরঘাটে আনা হয়। সদরঘাট নৌ থানার ইনচার্জ সোহাগ রানা জানান, লঞ্চের সংঘর্ষের ঘটনায় 4 জনের লাশ পাওয়া গেছে, আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর লঞ্চের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘাতক লঞ্চটিকে জব্দ করেছে পুলিশ। সাংবাদিকতায় এআই এর ব্যবহারের সম্ভাবনা, ঝুঁকি ও ডিজিটাল সুরক্ষা নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শুরু হয়েছে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালায় অংশ নিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির 60 জন সদস্য। এআই নিয়ে অপতথ্য চিহ্নিত করতে এই কর্মশালাটি গণমাধ্যম কর্মীদের সহায়তা করবে বলে জানান বক্তারা। এতে উপস্থিত ছিলেন কর্মশালায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান গেমপ্লিফায়ের এমডি মাহফুজুর রহমান, ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল সহ অন্যান্য কর্মকর্তারা। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজি তরকারির দাম। নতুন পণ্য বাজারে আসায় এরই মধ্যে কিছুটা কমেছে আলু, পেঁয়াজের দাম। স্থিতিশীল রয়েছে ডিম, মুরগির বাজার। দাম সহনশীল রাখতে বাজার মনিটরিং জোরদারের তাগিদ দিয়েছেন ক্রেতা বিক্রেতারা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। কনকনে শীত ও সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে বাজারে ক্রেতা সমাগম তেমনটা দেখা যায়নি। তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় মৌসুমী সবজি দিয়ে সেজেছে দোকানগুলো। শীতের সবজি বাজারে আসায় গেল সপ্তাহের তুলনায় কিছুটা দাম কম, এতে স্বস্তি জানান ক্রেতারা। মোটামুটি কিছু কিছু নাগালের মধ্যে, কিছু কিছু নাগালের বাইরে। যেমন শসা মাঝখানে 150 টাকাও কিনলাম, আজকে তো 120 টাকা। সবজির দাম আগের থেকে মোটামুটি, এখন তো সিজন, এই সিজনের কারণে দাম মোটামুটি রিজনেবল অবস্থায় আছে। 2-3টা আইটেমের দাম একটু বেশি দেখা যাচ্ছে। সিমের বিচি নতুন উঠছে, ওটার দাম একটু বেশি। মটরশুঁটিটাও নতুন, ওটার দাম একটু বেশি। সব রকমের মাংস আগের দামেই বিক্রি হচ্ছে, আর মাছের দাম কিছুটা কমলেও বাড়তির দিকে শীতকালীন মাছের দর। শীতকালীন যে মাছগুলো আছে, যেমন শোল মাছ, টাকি মাছ, ওই দামগুলো একটু বেশি। আলুর দাম যেমন 20 টাকা কেজি, সে তুলনায় মাছের দাম তো অত কম না, অত বেশিও না। চিংড়ি মাছের দাম একটু কম, বোয়াল মাছ, শীতের দিন তো বোয়াল মাছ, আইল মাছ একটু দাম বেশি। যদিও বিক্রেতারা বলছেন বাজারে পর্যাপ্ত মাছ আসায় দাম কমেছে। বর্ষার সিজন গেছে, সব জায়গায় মোটামুটি মাছ পাওয়া যায়, মাছের দাম একটু কম আছে। এদিকে স্থানীয়ভাবে উৎপাদিত নতুন পেঁয়াজ মিলছে 80 থেকে 120 টাকায়। ধীরে ধীরে দাম আরো কমতে পারে বলে জানান তারা। বাজার তদারকির দাবি ভোক্তাদের। সন্তুষ্ট না, আপনার ওই পাইকারি বাজারে একরকম বলে, খুচরা বাজারে এসে অনেক হাই হয়ে যায়। খুচরা বাজারে দেখা যাচ্ছে আমরা আনতে হয় না, 2-5 টাকা কেজিতে লাভ না করলে আমরা বাসা ভাড়া দিব কত। মাশাআল্লাহ পেঁয়াজের দাম ভালো কমছে, ঠিক আছে, আরো কমবে। পুরান পেঁয়াজের দাম বেশি, আর পেঁয়াজের নতুন পেঁয়াজ উঠছে, আর পেঁয়াজের দাম কমে গেছে। একটা দাম বাড়াতে হলেও কারো বলতে হয় না, আবার কমাতে হলেও আপনার করতে হয় না। এই সমস্যাটা আগেও ছিল, এখনো বর্তমানেও আছে, মনে হয় ভবিষ্যতেও থাকবে। শীঘ্রই দ্রব্যমূল্য নাগালের মধ্যে আসবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।
দেশের বাইরের খবর। ভারতের কয়েকটি প্রদেশে বড়দিনের উৎসবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল RSS। উগ্র স্লোগান দিয়ে বড়দিনের সাজসজ্জা, মঞ্চ, সান্তাক্লজের মূর্তি ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করেছে উত্তেজিত মব। এছাড়া বিজেপি স্থানীয় নেত্রী আঞ্জু ভার্গাতকে এক দৃষ্টিশক্তিহীন খ্রিস্টান নারীকে হেনস্থা ও মারধর করে। একটি স্কুলে সাজানো ক্রিসমাস ট্রি সহ সব খুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্কুলের কাছে একটি দোকানে ক্রিসমাস উপলক্ষে বিক্রির জন্য রাখা সামগ্রীও তছনছ করা হয়। সান্তা ক্লজের ক্যাপ বিক্রি করা ব্যক্তি এবং বড়দিনের সাজে ব্যস্ত থাকা নারীদের হেনস্থা করেছেন একদল উগ্র হিন্দুত্ববাদী যুবক। পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ফিতনা আল হিন্দুস্তানের 10 সন্ত্রাসী নিহত হয়েছে। পাক সেনাবাহিনী জানায়, অভিযান চালানোর সময় সেনারা সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালায়। তীব্র গোলাগুলির পর ভারতীয় মদতপুষ্ট 8 সন্ত্রাসী নিহত হয়। এছাড়া ওই সন্ত্রাসীদের কাছে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। তারা ওই অঞ্চলে একাধিক সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। অপর আলাদা এক অভিযানে দেরা ইসমাইল বিভাগের কুলাচিতে 2 সন্ত্রাসী নিহত হয়। এর মধ্যে দলনেতা দিলওয়ারও আছেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতার সূর্য সন্তানদের স্মরণে সাভারের পথে তারেক রহমান। মহাসড়কে জনতার ঢল, রেওয়াজ অনুযায়ী সূর্যাস্তের আগেই বিএনপির শ্রদ্ধা। 19 বছর পর বাবার সমাধিতে তারেক রহমানের অশ্রুসিক্ত শ্রদ্ধা। তার নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের। দীপু হত্যায় 30 ডিসেম্বর গণতান্ত্রিক মুক্তিজোটের লং মার্চ। স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামাতকে থামানো যাবে না বললেন পরোয়ার। এবং দেশ জুড়ে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন, বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। ঘন কুয়াশা, চাঁদপুরে 2 লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।